নমস্কার বন্ধুরা, আমি জয়শঙ্কর। তোমাদের সকলকে স্বাগত জানাই রাইস আইএসের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, যুদ্ধ কেবল বর্তমান সময়ে সীমান্তে সীমাবদ্ধ নেই, তা কিন্তু ছড়িয়ে পড়ছে সমুদ্রের নীল জলরাশিতেও। আজ মধ্যপ্রাচ্যের অশান্তি কেবলমাত্র জ্বালানির দাম বাড়াচ্ছে তা নয়, তা কিন্তু বদলে দিচ্ছে বিশ্ব বাণিজ্যের গতিপথ। কিন্তু কেন শুধুমাত্র একটি অঞ্চলের সংঘাত তা পুরো বিশ্ব ব্যবস্থার যে সরবরাহ ব্যবস্থা আছে পুরো পৃথিবী জুড়ে, সেই ব্যবস্থাকে অচল করে দিচ্ছে? আর এই সবকিছুর মাঝে ভারতের জ্বালানি নিরাপত্তা ঠিক কতটা? এই সবকিছু প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই বিশ্লেষণে। চলো শুরু করা যাক। বন্ধুরা, আমরা যেরকম জানি যে প্রায় বিশ্ব বাণিজ্যের যে ৮০ থেকে ৯০% যে ট্রেড হয়ে চলে বা ব্যবসা বাণিজ্য হয়, সেটা কিন্তু সমুদ্র পথের মাধ্যমেই হয়। এবং এই সব কিছুর এই যে সমুদ্র পথের মাধ্যমে হয়, সেখানে কিন্তু কিছু কিছু স্ট্র্যাটেজিক চেক পয়েন্ট আছে, বা যেগুলোকে আমরা বলি কৌশলগত চেক পয়েন্ট, বা এগুলো চোক পয়েন্টও বলা যেতে পারে। কেন না, কারণ এগুলো হয় খুব সংকীর্ণ। যেরকম আমরা এখানে এক্সাম্পল হিসেবে বলতে পারি স্ট্রেট অফ হরমুজ। এই যে স্ট্রেট অফ হরমুজ, যেটা কিনা ওপরে ইরান আছে, নিচে ওমান আছে, এখানে সাউদি আরেবিয়া আছে। এটা খুবই ন্যারো একটা প্যাসেজ। আমরা জানি, খবরে দেখেছি যে এখানে লাগাতার বোমা বর্ষণ চলছে। আরও একটি হচ্ছে বাবেল মানদেব, যেটা হর্ন অফ আফ্রিকার কাছে অবস্থিত, যেটা রেড সিকে কানেক্ট করছে ইন্ডিয়ান ওশেনের সাথে। আর আরেকটা হচ্ছে এখানে সুয়েজ ক্যানাল। এটা কৃত্রিমভাবে বানানো হয়েছিল। এটা সবথেকে তাড়াতাড়িভাবে কানেক্ট করতে পারে এশিয়া এবং ইউরোপের বাণিজ্যকে। না হলে এর আগে কি হতো বন্ধুরা, ভারত থেকে কোনো জাহাজকে যেতে হলে তাকে এই সম্পূর্ণ আফ্রিকা ঘুরে ইউরোপ পৌঁছতে হতো। কিন্তু এখন এই সুয়েজ ক্যানালের জন্য খুব তাড়াতাড়ি ইউরোপে পৌঁছানো যায়। বন্ধুরা, যখন এই চোক পয়েন্টগুলোতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়, তখন কি হয়, বিশ্ব বাণিজ্যে যে সরবরাহ ব্যবস্থা আছে সেখানে কোথাও প্রভাব পড়ে। এবং আমরা দেখি যে গ্লোবাল যে তেলের দাম আছে, জ্বালানি তেলের দাম, এলএনজির দাম, এগুলোর দাম কিন্তু নাভিশ্বাস উঠতে থাকে। এই সব কিছুর ফলে কি হচ্ছে না, এই যে লোহিত সাগরে যে সংকট হচ্ছে, এই সব কিছুর ফলে কি হচ্ছে না বন্ধুরা, সুয়েজ ক্যানাল যে রুটটা, সেই রুটের উপরে বোমা বর্ষণ হচ্ছে। আমরা দেখেছি এই কিছুদিন আগে হুতি লিবেল, যারা ইয়েমেনে কন্ট্রোল করে, তারা কিন্তু এই জায়গাতে বোমা বর্ষণ করছিল। ফলে কি হয়, এখান দিয়ে জাহাজ চলাচলে বাধা আসছিল। এছাড়াও ইরান আর ইসরায়েলের যুদ্ধে আমরা দেখছি এইখানে বোমা বর্ষণ হচ্ছে, যার ফলে এখানেও জাহাজ চলাচল করতে পারছে না। ফলে ভারতে এই মুহূর্তে কিন্তু এলএনজির দাম অনেক বেড়ে যাচ্ছে, রান্নার গ্যাসের দাম অনেক বেড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, যেহেতু বাণিজ্যিক জাহাজগুলো এই রাস্তাটা নিতে পারছে না, তারা তখন কি করছে, তারা তখন কিন্তু এই পুরো রাস্তাটা ঘুরে যাচ্ছে। এই পুরো রাস্তাটা আগে যেরকম ঘুরে যাচ্ছিল, এরকম করে ঘুরে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে বন্ধুরা, জ্বালানি খরচ দাম বেড়ে যাচ্ছে, জাহাজের জ্বালানির দাম বেড়ে যাচ্ছে, এবং জাহাজের যে বিমার খরচ হয় সেগুলোও আস্তে আস্তে অনেক বাড়তে থাকছে। এতে 10 থেকে 15 দিন বেশি সময় লাগছে, এবং যার জন্য কি হচ্ছে যে ফ্রেটের যে রেট, জাহাজের যে দাম বা পণ্য পরিবহনের দাম, সেটা কিন্তু প্রায় 2 থেকে 3 গুণ অবধি বেড়ে যাচ্ছে। এবং এই সব কারণের জন্যই কি হচ্ছে না, বিশ্বজুড়ে আজকে তেলের দাম বাড়ছে, এবং তার ফলে সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে মুদ্রাস্ফীতি ঘটছে। এবং এগুলোই কিন্তু জিওপলিটিক্যালের কারণে ইকোনমিক শকওয়েভ পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, এই সব কিছুর মাঝে ভারত কেন উদ্বিগ্ন? ভারত কোথায় দাঁড়িয়ে আছে? চলো সেটা আমরা দেখে নিই। আমরা এখন চলে আসি ভারতের প্রসঙ্গে। ভারত তার প্রয়োজনীয় যতটা তেল দরকার, তার অপরিশোধিত তেলের প্রায় 85% কিন্তু এই গালফ কান্ট্রিজ বা এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, সেখান থেকে কিন্তু সরবরাহ করে থাকে, বা এই সমুদ্রপথে কিন্তু বাণিজ্যের মাধ্যমে সেটা কিন্তু ভারতে আসে। আমরা উৎপাদন করি না, আমাদের এখানে বাইরে থেকে নিয়ে আসতে হয়। এর ফলে মেজরিটি কোন দেশ থেকে আমরা নিয়ে আসি না, ইরাক, সৌদি আরেবিয়া, ইউএই আর রাশিয়া। বর্তমান সময়ে রাশিয়া থেকে আমাদের প্রচুর তেল আসছে,
প্রায় বলতে পারো 20% তেল রাশিয়া থেকেই আসছে, এবং বাকি যে তেলটা সেটা অন্যান্য অনেক দেশ থেকেই আসছে, যেরকম সৌদি আরবিয়া, ইউএই, ইরাক। এবং এই সবগুলো কিন্তু সমুদ্রপথের মাধ্যমেই আসে ভারতে। যার ফলে কি হচ্ছে, যখন এই সমস্ত স্ট্র্যাটেজিক চোক পয়েন্টস যেগুলো নিয়ে আমরা কথা বললাম, যে এই যে স্ট্রেট অফ হরমুজ, বাবেল মানদেব, সুয়েজ ক্যানাল, যখন এখানে কোনো ধরনের সমস্যা হয়, সেটা কিন্তু ভারতের এনার্জি সেক্টরে ডিরেক্ট তার প্রভাব ফেলে। এর ফলে কি হচ্ছে, ভারতে যে 66%-এর বেশি, প্রায় 66%-এর বেশি যে এলপিজিটা যেটা আসছে, সেটা কিন্তু কোথাও গিয়ে সমস্যার মধ্যে পড়ছে। এবং এর থেকেও যেটা 50%-এরও বেশি যে এলএনজি আসছে, সেটাও কিন্তু সমস্যার মধ্যে পড়ছে। আমরা দেখছি বিভিন্ন রান্নার গ্যাসে লাইন পড়ছে, খবরের শিরোনামে এটা বারবার ধরে উঠে আসছে। তাই মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের বড় সংঘাত হলেই সেটা ভারতের জ্বালানি সেক্টরকে বা জ্বালানি নিরাপত্তাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এই সবের মাঝখানে ভারত কি করছে? ইন্ডিয়া কিন্তু তার যে এনার্জি সিকিউরিটি, সেটা কিন্তু রিথিঙ্ক করছে, সেটাকে নতুনভাবে চালানো করার চেষ্টা করছে। এই যে নতুন একটা, এই যে ঝুঁকিটা আমাদের সামনে এসছে, এই ঝুঁকি মোকাবিলায় ভারত কিন্তু এখন রিনিউয়েবল এনার্জির দিকে বেশি পরিমাণে ঝুঁকে পড়ছে। ভারত কি করছে? ডাইভার্সিফাই করছে। কি, কোথায় ডাইভার্সিফাই করছে? অয়েল, এলএনজি, এলপিজি, এগুলো সব কিছুরই উৎস কিন্তু ডাইভার্সিফাই করছে। আমরা দেখেছি রিসেন্ট কিছু সময় ভারত রাশিয়া থেকে অনেক বেশি পরিমাণে তেল কিনছে, নাইজেরিয়া থেকে তেল কিনছে, অন্যান্য জায়গা থেকে ভারত কিন্তু সোর্স করার চেষ্টা করছে। ভারত আস্তে আস্তে তার স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস যেগুলো আছে, সেগুলোকে বাড়াচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায়, যেখানে অন্ধ্রপ্রদেশ হোক, রাজস্থান হোক, বিভিন্ন জায়গায় কিন্তু প্রাকৃতিক কিছু গুহা আছে, বা মাটির তলায় কিছু জায়গা রেখেছে, যেখানে তেলকে স্টোর করে রাখা যায় অনেক সময়ের জন্য। সেই জায়গাগুলোকে কিন্তু ভারত আস্তে আস্তে বাড়াচ্ছে, এবং বিকল্প করিডর খোঁজার চেষ্টা করছে, যেরকম আইমেক করিডর বা আইএনএসটিসি করিডর। এই বিকল্প করিডরগুলো খোঁজার চেষ্টা করছে, যেগুলো ভারতকে এই বিপদের সময় সাহায্য করবে। তো আজকের ভূরাজনৈতিক যে ভূরাজনীতিতে যে ভূগোল কেবল একটি ম্যাপ ড্রয়িংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি একটি এখন নতুনভাবে শক্তি হিসেবে আমরা দেখছি, যে যুদ্ধের ক্ষেত্রে ভূগোলকে কিভাবে হাতিয়ার করে উঠছে। আর মধ্যপ্রাচ্যের সংকট তো সেটাই আমাদেরকে শেখাচ্ছে। মনে করিয়ে দেয় যে আত্মনির্ভর, এই যে সংকটটা চলছে, এই সংকট আমাদেরকে মনে করিয়ে দেয় যে আত্মনির্ভর একটি দেশ হিসেবে, যখন রাষ্ট্র হিসেবে আমরা গড়ে উঠছি, তো সেই রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য সরবরাহ ব্যবস্থাকে অনেক বেশি পরিমাণে শক্তিশালী করে উঠতে হবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত? আর ভারত কিভাবে এই জ্বালানি সংকটকে কাটিয়ে উঠতে পারবে, সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, এবং আরও এরকম পরীক্ষার পরীক্ষাভিত্তিক এরকম অনেক বিশ্লেষণধর্মী আ তথ্যের জন্য, ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।